স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছে আমি শামীম জাহিদ। দেশে সরকারি হিসাব মতো প্রতি বছর প্রায় ২৭ লক্ষ বেকার মানুষ থেকে যাচ্ছে, কিন্তু সবার জন্য চাকরি কর্মসংস্থান বা চাকরি করার সুযোগ তৈরি করা যাচ্ছে না। এবং এই নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাচ্ছি নতুন উদ্যোক্তা এবং এসএমই খাত নিয়ে। এই নিয়ে কথা বলতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন ২০১৬ সালের বর্ষসেরা ক্ষুদ্র উদ্যোক্তা এবং কেপিসি ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী কাজী সাজিদুর রহমান এবং নিউ সুইটস পিআরের স্বত্বাধিকারী সৈয়দ রাবিউস শামস। জনাব রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? জি, আমরা ভালো, আপনাকেও স্বাগতম জানাচ্ছি। জনাব কাজী সাজিদুর রহমান, আপনার কাছে প্রথম প্রশ্ন আমরা করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি যে বাংলাদেশে আসলে প্রতি বছর প্রায় ২৭ লক্ষ মানুষ বেকার থেকে যাচ্ছে। তো সবার জন্য চাকরি তৈরি করার সুযোগ সম্ভব নয়। তো এই অবস্থায় সবাই কি চাকরি পিছু খুঁজবে, নাকি তারা চাকরি তৈরি করবেন, এন্টারপ্রেনার হবেন, উদ্যোক্তা হবেন? আপনি একজন সফল উদ্যোক্তা, আপনার কাছে আমরা শুনতে চাই যে কেন উদ্যোক্তা হতে হবে এবং উদ্যোক্তা হতে হলে কি গুণ থাকা দরকার? না, উদ্যোক্তা তো হতেই হবে, তা নাহলে এতগুলো মানুষের জবের ব্যবস্থা কোথা থেকে আসবে? এক্স্যাক্টলি। আর উদ্যোক্তা হওয়ার জন্য তাকে কোয়ালিটিও আসতে হবে তার ভিতরে। হ্যাঁ, যে এমন যে প্রথম যে কোয়ালিটিটা আমি মনে করি যে উদ্যোক্তা হওয়ার জন্য ধৈর্যর একটা বিরাট দরকার আছে। হ্যাঁ, যেমন তাকে প্রোডাক্ট সিলেকশন বা তার ব্যবসা কি করতেছে বা কোন ধরনের আইটেমের উদ্যোক্তা হচ্ছে সেটা যেমন সিলেকশনটা যেমন জরুরি, সেরকম তাকে সেই বিষয়টা নিয়ে ধৈর্য ধারণ করা, সাস্টেইন করার জন্য অল্পতে অধৈর্য না হওয়া, এগুলো খুব কিছু কিছু মানে বিষয় আছে যে খুবই ছোট ছোট, কিন্তু সেই কোয়ালিটিগুলো তখন যখন তার মধ্যে আসে তখন সে সফল হয়। আর উদ্যোক্তা না হলে তো এতগুলো মানুষের কর্মসংস্থান হবে না। এই জন্য মেন্টাল সেট আপ এইভাবে কেউ না করে যে না আমি লেখাপড়া করতেছি, আমি সরাসরি ইঞ্জিনিয়ার হয়ে যাব, আমি টি এস্টেটের ম্যানেজার হব, বা আমি একটা টিভি মিডিয়াতে আমি একটা জবে ঢুকে যাব। না, আমি যদি নিজে কিছু করতে পারি, আমি যদি চাকরির ব্যবস্থা করতে পারি, দিস ইজ বেটার। এবং আমি একজন তখন ট্যাক্স পেয়ার হইলাম গভর্নমেন্টের। যে চাকরিজীবী তিনিও ট্যাক্স পেয়ার হন, বা ওইটা আরো বড় আকারে তার একটা সমাজে বড় ভূমিকা রাখতে পারে। ধন্যবাদ জনাব রহমান। আমি আপনাকে ফিরে আসবো সৈয়দ রাবিউস শামস। আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি কাজ করেন একটি পিআর এজেন্সিতে, যার কাজ হচ্ছে মূলত যারা নতুন ব্যবসা উদ্যোগ শুরু করেন, স্টার্ট আপ, তাদের সাহায্য করেন। এই নতুন স্টার্ট আপদের সাহায্য করার ক্ষেত্রে আপনি যে কাজটা করেন, তাদের পাবলিক রিলেশনসের কাজটা করেন, এখানে যোগসূত্রটা কোথায়? ভালো করতে হলে পাবলিক রিলেশনসের গুরুত্ব খুব বেশি। ধন্যবাদ শামীম ভাই। প্রসঙ্গটা খুবই সমসাময়িক একটা বিষয়, এবং আমাদের দেশে তরুণ উদ্যোক্তারা বেশ ভালো কাজ করতেছে এবং তাদের ব্যবসার মানসিকতাও খুব ভালো। এবং সমসাময়িক আমি বেশ কিছু ইয়ং এন্টারপ্রেনারদের সঙ্গে কথা বলেছি এবং আমি এটা পিএন নিয়ে কাজ করছি। তাদের একটা ল্যাকিংস হচ্ছে যে তাদের মিডিয়ার সঙ্গে তাদের যোগাযোগটা খুব মানে সম্পৃক্ত নয় তারা বিষয়টা, যে কিভাবে তাদের স্টার্ট আপগুলা মিডিয়াতে ফোকাস করা যায়। যদি কোনো একজন ইয়ং এন্টারপ্রেনার খুব ভালো করে ফেলে তখন মিডিয়া হয়তো তার কাছে যায়, কিন্তু ছোট ছোট স্টার্ট আপ যেন ঢাকার বাইরে অনেক হয়তো খুব ভালো কাজ করতেছে, বাট হি ডোন্ট নো যে কিভাবে তার এই প্রোডাক্টটা মিডিয়াতে বা ইন্টারন্যাশনালি কিভাবে ফোকাস করা যায়। তো আমি যে কাজটা করতেছি সেটা হচ্ছে যে আমি বেছে বেছে কিছু স্টার্ট আপদেরকে ডেকে বা তাদের সঙ্গে কথা বলে তাদের বিষয়গুলো হাইলাইট করার চেষ্টা করছি। এবং পাবলিক রিলেশন একটা হিউজ বিষয়, যে এটা যে শুধু মিডিয়ার সঙ্গে কমিউনিকেশন, দ্যাটস নট লাইক দ্যাট। এটা মানুষের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করাটা, যেমন ব্যবসার ক্ষেত্রে সাজিব ভাই এটা হ্যাঁ, মানুষের সঙ্গে সম্পর্ক ডেভেলপ করা। যেমন আমাদের দেশে যদি কোনো মন্ত্রী মহোদয় কোথাও যায়, তখন নির্বাচনের আগে বলে যে জনসংযোগ করছে, বাট বেসিক্যালি হি ইজ ডুইং দ্য পাবলিক রিলেশন। তো তরুণ উদ্যোক্তার ক্ষেত্রে এই জনসংযোগ করা খুবই জরুরি একটা বিষয়। এটা যে শুধু মিডিয়ার সঙ্গে তা নয়, এটা মানুষের সঙ্গে এবং তার কম্পিটিটর, অন্য সকল স্টেক হোল্ডারের সাথে তার যোগাযোগ রাখতে হবে, জনসংযোগ তৈরি করা। আমি বেসিক্যালি ওইটা প্রমোট করার জন্য কাজ করছি, সেটাই করছেন। জনাব রহমান, আপনাকে জানতে চাচ্ছি, আপনি যখন শুরু করলেন, আপনি কি ধরনের কাজ করবেন বলে সিদ্ধান্ত নিলেন? সবকিছুতে আসলে কাজ করা যায় না। লুক্রেটিভ বা পটেনশিয়াল সেক্টর কোথায় এই মুহূর্তে যদি কাজ করতে চান একজন উদ্যোক্তা? না, আমার বিষয়টা এমন ছিল যে আমি প্রথমে চিন্তা করতেছিলাম যে বাংলাদেশের প্রেক্ষাপটে কোন জিনিসটা খুব বেশি প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে। সেটা আমরা পরিবেশগত দিক থেকে একটা বিপর্যয়ের মধ্যে দিয়ে আমরা কিছুটা আসি, এবং স্বাস্থ্য খাত। তো আমি যে কোনোভাবেই হোক আমি এই পণ্যটা পাইলাম। আমাদের তো আমরা পেপার কাপ বানাই, কাগজের তৈরি কাপ, যেটা 100% ফুড গ্রেড প্রোডাক্ট এবং ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট। তখন আমার মাথায় আসলো যে এটা তো দুইটা সেক্টরকে খুব সুন্দরভাবে হিট করে, তো হয় নট আমি এটা যাই। তো এটা নিয়ে আমি খুব করছি, আগে অ্যানালাইসিস করছি, মার্কেট অ্যানালাইসিস করছি, প্রোডাকশনের বিষয়টা দেখছি। এখন আমার সাহস হলো যে না, আমি এটা করতে পারি, তখন করলাম এবং আল্লাহর রহমতে বেশ সফল।
এবং এটা দিনকে দিন মার্কেটে অনেক আসতেছে, আপনার ক্লায়েন্ট বাড়তেছে, এটার গ্রাহক বাড়তেছে। এখন আপনি আরেকটা কথা বলেন যে নতুন খোঁজার ক্ষেত্রে, হ্যাঁ বাংলাদেশে আমরা যেহেতু নিম্ন মধ্যবিত্ত আয়ের দেশ থেকে আরো অগ্রসরের দিকে যাচ্ছি, তার মানে তো এই যে আমাদের দেশে নিশ্চয়ই এমন ধরনের পণ্য আসতে হবে যেই পণ্য ইম্পোর্ট সাবস্টিটিউট হইতে পারে। হ্যাঁ, তো ইম্পোর্ট সাবস্টিটিউট অনেক পণ্য তো আমরা ইতিমধ্যে ইম্পোর্ট করতেছি, পুরো পৃথিবীর থেকে আমরা আনতেছি আমাদের ব্যবহারের জন্য। তো কেন আমরা সেদিকে আমরা যাচ্ছি না? সেটা তো আমাদের একটা ল্যাকিংস আমাদের ব্যবসায়িকভাবে। ধন্যবাদ। আমরা নিব একটু বিরতির পর আপনার সাথে আমরা আবার কথা বলবো। নিচে একটি বিরতি, আমাদের সাথেই থাকবেন। ফিরছি আবার আলোচনায়। জনাব রবিউল শামস, আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে উদ্যোক্তাদের সাথে যেহেতু আপনি কাজ করেন, ঠিক কোন কোন সেক্টর, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি এই মুহূর্তে উদ্যোক্তাদের জন্য, অন্তত যারা স্টার্ট আপ তাদের জন্য সবচেয়ে পটেনশিয়াল বা সম্ভাবনাময় খাত কোনগুলো? দেখুন, মানে ব্যাপারটা হচ্ছে যে উদ্যোক্তা বিষয়টা নিয়ে আমাকে একটু বলা উচিত। আসলে খাত যদি বলেন, উদ্যোক্তা একটা হিউজ থিং। আপনি যে কোনো বিষয় নিয়েই করেন, যদি সেটা ভালো হয় দ্যাট ইজ গুড, তখনই সেটা ভালো একটা পটেনশিয়াল সেক্টর হয়ে যায়। যেমন আমাদের স্টার্ট আপ ইকোসিস্টেমে যেমন আইটি সেক্টরে বেশ ভালো কাজ করতেছে, যেমন গভর্নমেন্ট থেকে বলেন, হ্যাঁ আমাদের তথ্য প্রযুক্তি বিভাগে বেশ কিছু ইনিশিয়েটিভ আছে স্টার্ট আপ ডেভেলপার ক্ষেত্রে, তারপরে শিল্প মন্ত্রণালয় কাজ করতেছে, এসএমই ফাউন্ডেশন তারা কাজ করতেছে। আসলে আমি ওইভাবে বিষয়টা দেখি না যে কোন খাতটা, আমার কাছে সবগুলো খাতই সমান সমান, আপনি কোনটাতে ভালো করবেন সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। আরেকটা বিষয় হচ্ছে যে সরকারি সহায়তা বেশ ভালো আছে আমাদের দেশে তরুণ উদ্যোক্তা উন্নয়নের ক্ষেত্রে, কিন্তু যেইটা ল্যাকিংস আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে যে সামাজিক দৃষ্টিভঙ্গিটা। মানে এখনো যে একজন মানে একটা মানে ঢাকা ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট বা কোনো প্রাইভেট ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট ছেলে যে উদ্যোক্তা হবে, এটা অনেকেই এখনো সমাজে ভালোভাবে মেনে নিচ্ছে না, যেটা আমি এক্সপিরিয়েন্স হয়েছি আর কি। যে একজন তারা তাদের ধারণা যে সে ইজ এ গ্র্যাজুয়েট, সে একটা ভালো একটা জবে ঢুকে যাবে, কিন্তু তার মধ্যে যে একটা ক্রিয়েটিভিটি আছে এবং সে যে জব না করেও জব দিতে পারে, হ্যাঁ এই বিষয়টা আমাদের সমাজ এখনো ভালোভাবে মেনে নিচ্ছে না। তো এইটা আসলে একটা ফোকাস করা দরকার যে সামাজিকভাবে এটা একটা আরো আন্দোলন করা। যখন স্টার্টআপটা যখন বড় হবে, যখন সে অনেক বড় ব্যবসা পরিণত হবে, তখন তো সবাই মেনে নেবে। প্রথমে হয়তো পরিবার থেকে বাধা আসে যে তুমি কি করছো, অনিশ্চয়তার ব্যবস্থা থাকে, চিন্তা করে তারা। কিন্তু যখন একজন স্টার্টআপ আসলে বড় একটা কোম্পানিতে পরিণত হয়, তখন তো আসলে কেউ বলার কথা না। এই চ্যালেঞ্জটা আসলে একজন উদ্যোক্তা থাকতেই হবে। উদ্যোক্তার বড় প্রথম চ্যালেঞ্জটা হচ্ছে যে সমাজে কি বলে, লোকে কি বলে, এখান থেকে বেরিয়ে আসতে হবে। ধন্যবাদ। আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব রহমান, আপনার কাছে আমি একটা বিষয় জানতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনি যখন ব্যবসা শুরু করলেন, প্রথমে তো আর আপনাকে কেউ ঋণ দেবেন না, যেটা একটা বড় ব্যবসা বড় সমস্যা হচ্ছে, ঋণের কথা বলা হয়। অ্যাজ এ স্টার্টআপ হিসেবে নিশ্চয়ই আপনার পরিবার বা আপনার বন্ধু বান্ধবরা আপনাকে টাকা জোগান দেবে। এরপরে যখন আপনি ঋণ নিতে চাইবেন, তখন আপনি ঋণ পেতে গেলে কি ধরনের সমস্যার সম্মুখীন হন, মানে প্রথম ঋণ গ্রহীতা হিসাবে? এখানে আসলে বিষয়টা আমি একটু অন্যভাবে বলি। ঋণ গ্রহীতা হিসাবে এখানে উদ্যোক্তারও অনেক এর বিষয় আছে, তার যোগ্যতার অনেক বিষয় আছে। মানে উনি যদি একটা ভালো প্রোফাইল তৈরি করেন তার বিজনেসের, যে প্রোফাইলটা শুরু থেকে শেষ পর্যন্ত প্রজেকশন সহ সবকিছু দেখানো আছে, এবং সে যদি তার ফিউচার প্ল্যানটাকে ব্যাংকারকে বুঝাইতে পারে, তাহলে ব্যাংক কিন্তু ঋণ দেয়। আমাদের ব্যাংকে বসে থাকে ঋণ, হ্যাঁ অবশ্যই, কারণ ব্যাংকের কাছে হিউজ টাকা ঋণ দেওয়ার জন্য। আমাদের এসএমই ফাউন্ডেশন আছে, এসএমই ফাউন্ডেশন কিন্তু প্রচুর কাজ করতেছে। হ্যাঁ, আপনার এই যে ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তা ক্লাস্টার ভিত্তিতে কাজ করে সেখানে ঋণের ব্যবস্থা করা। ঋণটা যে খুব বড় সমস্যা তা না, ঋণ সমস্যা হয়ে যায় কখন, যখন যিনি উদ্যোক্তা উনি আসলে ঋণ পাওয়ার ক্ষেত্রে বুঝাইতে কিছুটা অক্ষমতা প্রকাশ করেন। আবার কিছু ক্ষেত্রে ব্যাংকাররা আছেন, তারা উনাদেরকে খুব বেশি ডকুমেন্টেশন চাইতে থাকে, কোলাটেরাল চাইতে থাকে। সবাই তো কোলাটেরাল দেওয়া সম্ভব না। কিছু সময় দেখা উচিত যে আমার পণ্যটা কি, আমার পণ্যের সম্ভাব্যতাটা কতটুকু, এগুলো ওনারা মানতে চান না। নতুন আইন হচ্ছে যেখানে কোলাটেরাল ছাড়াই এসএমই ঋণ দিতে হবে, দিতে পারে, এবং সেটা সর্বোচ্চ সিলিং সম্ভবত 25 লক্ষ। তো ওই যে সেখানে তারা এই বাধাটা দেখায় যে এই পণ্যটা হয়তো নতুন কিছু, রাইট, হ্যাঁ আমার যে পণ্যটা নতুন একটা পণ্য আসতেছে ওইটা সম্বন্ধে ব্যাংকার জানেন না। তো এইটা একটা বাধা, যে উনি তো জানেন না। উনি সবসময় আরএমজিতে লোন দিয়ে অভ্যস্ত, উনি সবসময় যেগুলো কমন আইটেমে লোন দিয়ে অভ্যস্ত। এখন আমি বলতেছি যে উদ্যোক্তা অবশ্যই নিউ প্রজেক্ট নিয়ে আসুক, নতুন আইটেম নিয়ে আসুক, তখন তার জন্য এটা একটা সহজ হবে। ধন্যবাদ জনাব রবিউল শামস। আপনাকে জানতে চাচ্ছি যে নতুন ইনোভেশনের কথা বলছিলেন জনাব সাজিদুর রহমান, যে আসলে নতুন উদ্যোগ, নতুন ইনোভেশন, নতুনত্ব না থাকলে আসলে ব্যবসা হবে না, যে কোনো ব্যবসার ক্ষেত্রে হবে। সেক্ষেত্রে
স্টার্টআপগুলোর জন্য কি একটা বড় চ্যালেঞ্জ না যে কি করে নতুন খুঁজে বের করা হবে? তো সেখানে এখানে একটা একটা মানে নতুন উদ্যোক্তার ক্ষেত্রে বেশ কিছু বাধা পোহাতে হয় আর কি। তো এটাই একটা চ্যালেঞ্জ যে প্রথমে সে কিভাবে দেখবে যে তার আইডিয়াটা কিভাবে সে শুরু করবে। ধরেন আমি দেখেছি যে অনেক ভালো ভালো আইডিয়া এগুলো প্রমোট হচ্ছে না, আবার দেখা গেল যে খুব সামান্য একটা আইডিয়া তার ক্রিয়েটিভিটি এবং তার পাবলিক রিলেশন ভালো থাকার কারণে এটা খুব প্রমোট হয়ে যাচ্ছে। সো ইট ডিপেন্ডস অন, এখন এক একজনের পারিবারিক সামাজিক সব মানে ইকোসিস্টেমটার ক্ষেত্রে এই নলেজের খুব একটা মানে দরকার রয়েছে। যেমন তাকে জানতে হচ্ছে যে গভর্নমেন্ট কি কি পলিসি আছে, গভর্নমেন্ট কি কি সাপোর্ট আছে, দেখতেছি এসএমই কি কি সাপোর্ট দেয়। আমি যে মাঝে মধ্যে কিছু সেশনে অ্যাটেন্ড করি এই এন্টারপ্রেনিউরশিপ নিয়ে কথা বলার জন্য, তো দেখেছি যে অনেকে বলে ভাইয়া আমার এই আইডিয়াটা আছে, এটা কি করা যায়। সো আমি দেখতেছি যে আইডিয়াটা মোর যে ফিজিবল, বাট তার যে সে স্টার্ট করছে সে স্টার্টটা হয়তো অন্যভাবে করলে একটু ভালো হতো। সো এই জন্য তার কিন্তু একটু পড়াশোনা করা দরকার। তো এইটাও একটা অনেক বড় ধরনের ল্যাকিংস আছে যে এন্টারপ্রেনারশিপ কিন্তু একটা হিউজ থিং, এখানে কিন্তু স্টাডির ব্যাপার আছে। যে ধরেন একজন ইসলামিক ইনস্টিটিউট থেকে পাশ করে এসেও একটা এন্টারপ্রেনার হতে পারে, কিন্তু তখন কিন্তু তাকে বিষয়টা একটু স্টাডি করতে হবে যে কিভাবে পড়াশোনা করতে হবে, আসলে পড়াশোনা করার বিকল্প নেই। বাট এন্টারপ্রেনারশিপ নিয়ে কিন্তু হিউজ স্টাডির একটা ব্যাপার রয়েছে। ধন্যবাদ। আমরা নিব একটি বিরতি, আমরা নিচ্ছি একটি বিরতি, আমাদের সাথেই থাকবেন, ফিরছি শীঘ্রই। স্বাগত আবার খবরের কথা মধ্যে। আজ আমরা আলোচনা করছি নতুন উদ্যোক্তা এবং এসএমই খাত নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে রয়েছেন 2016 সালের বর্ষসেরা ক্ষুদ্র উদ্যোক্তা এবং কেপিসি ইন্ডাস্ট্রিজ স্বত্বাধিকারী কাজী সাজিদুর রহমান এবং নিউজ ফিডস এর পিআর স্বত্বাধিকারী সৈয়দ রাবিউস শামস। জনাব শামস এবং জনাব রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি একবার। জনাব রহমান, আপনার কাছে আমি বিষয়ে জানতে চাচ্ছি যে ঠিক বিরুদ্ধে যাবার আগে কথা বলছিলেন, যখন জনাব রাবিউস শামস বলছিলেন যে পড়াশোনা করা দরকার, খোঁজ খবর রাখা দরকার। আমি যে বিষয়ে জানতে চাচ্ছি যে একটা ব্যবসা শুরু করবার আগে মিনিমাম একটা গবেষণা আসলে থাকা উচিত যে আমি যে প্রোডাক্টটা বাজারে আনতে চাচ্ছি তার মার্কেট ডিমান্ড কেমন, আমি কোথায় সাপ্লাই দেবো কীভাবে। হ্যাঁ, তো একটা শুরুতেই আমার কতটুকু আসলে আমার প্রোডাক্টের পরিমাণ ক্যাপাসিটি হওয়া উচিত, কতখানি পড়াশোনা আমি করতে পারি, এই মিনিমাম জিনিসগুলো কি একজন স্টার্ট আপের জন্য কতটা গুরুত্বপূর্ণ? না, ভীষণ গুরুত্বপূর্ণ। এটা না করলে সে তো স্টার্ট করবে, কিছুদিন পর তার পড়াশোনা বন্ধ হয়ে যাবে। কারণ আলটিমেটলি সে যদি এটা না করে যে আমার মানুষের কাছে ডিমান্ড আছে কিনা, মানুষের ব্রেনটাকে পড়তে জানা যে কোন লেভেলের মানুষ আমার কাছ থেকে এটা নিবে, সেই ধরনের সেকশন ওয়াইজ ভাগ করে ফেলা, তার মার্কেটিং পলিসি তৈরি করে ফেলা। রাইট। এবং প্রোডাকশন আমার যদি ইন্ডাস্ট্রি হয় তো এটা খুব গুরুত্বপূর্ণ যে আমার যে প্রোডাকশন 24 আওয়ার্স হবে সেটা সেই যে ক্যাপাসিটি সেই অনুযায়ী আমার সেল ভলিউমটা ম্যাচ আপ করতেছে কিনা। আদারওয়াইজ আমি যদি ব্যাংকের লোনও নেই 3 মাস পরে রিভলভিং বেসিস, আমি তো টাকা শোধ করতে পারবো না, আলটিমেটলি আমি ডিফল্টার হবো। এগুলো খুব এগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। আপনি যদি 1 বছর টাইম লাগে, 2 বছর সময় লাগে, সমস্যা নেই, বা শুরু করার আগেই চিন্তা করা উচিত। এবং চিন্তা করে সমস্ত ক্যালকুলেশন যখন দেখবে যে হ্যাঁ ইয়েস দিস ইজ ইয়েস, দেন হি ক্যান গো। অ্যাবসলিউটলি। জনাব শামস, আমরা প্রায় বলি নতুন উদ্যোক্তা আমরা চাই, কিন্তু নতুন উদ্যোক্তা তৈরি হওয়ার জন্য প্ল্যাটফর্ম কতটা প্রস্তুত বাংলাদেশে? আমি এটা বলতে পারি যে আমি এইটুকু জানি যে ডিসিসিআই থেকে একটা সাম্প্রতিক সময় একটি উদ্যোগ নেওয়া হয়েছিল যেখানে নতুন উদ্যোক্তা তৈরি করবার একটা প্রকল্প নেওয়া হয়েছিল। এছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন প্রতিষ্ঠান বেশ কিছু কম্পিটিশন করে থাকে, মূলত স্টার্ট আপদের জন্য বা বিজনেস কম্পিটিশন করে থাকে। সেগুলো নতুন এন্টারপ্রেনার তৈরি হতে কতটা সাহায্য করছে এবং এটার আরো কোনো স্ট্রাকচার, কোনো পরিবর্তন আসা দরকার কিনা? হ্যাঁ, দেখুন বর্তমান বাংলাদেশের এন্টারপ্রেনার ইকোসিস্টেমে বেশ কিছু অ্যাক্সিলারেটর প্রোগ্রাম রয়েছে, প্রাইভেট পাবলিক পার্টনারশিপ রয়েছেন এবং বেশ কিছু ইন্টারন্যাশনাল অ্যাফিলিয়েশন রয়েছেন, যেমন স্টার্ট আপ কাপ রয়েছেন, জিপি অ্যাক্সিলারেটর প্রোগ্রাম রয়েছেন, A2I প্রাইম মিনিস্টার অফিসের নিউ ইনোভেশন নতুন উদ্ভাবন বলে বেশ কিছু প্রোগ্রাম, এগুলো খুবই কার্যকর। আমি দেখেছি যে এখান থেকে বেশ কিছু ছেলে মেয়ে বেরিয়ে আসছেন, তাদের পোর্টালগুলো ভেরি ইনোভেটিভ। তো তাদের হয়তো সিড মানি যেটা বলে আর কি, যে সিড মানি তাদের হয়তো ছিল না, এখান থেকে তারা সিড মানিগুলো পাওয়ার পরে তারা যে কাজগুলো করতেছে, এগুলো খুবই একটা ভালো উদ্যোগ আমার দৃষ্টিতে, এবং এগুলো আরো এক্সপান্ড করা উচিত। এবং খুব রিসেন্টলি একটা আসতেছে আমাদের দেশে, অলরেডি চলে আসছে, সেটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন ফান্ডের আপনার, এটা হচ্ছে ক্লাইমেট লঞ্চ প্যাড নামে। তারা একটা বিজনেস কম্পিটিশন লঞ্চ করেছেন, সেটা তারা চাচ্ছেন যে গ্রিন এন্টারপ্রেনারশিপকে প্রমোট করা। সেখানে যে আমাদের দেশে যেমন সাজিদ ভাইয়ের একটা খুব নাইস প্রোডাক্ট আছে, যেমন ভেরি গ্রিন এন্টারপ্রেনারশিপ ফ্রেন্ডলি প্রোডাক্ট। তো এই ধরনের সাজিদ ভাইয়ের মতো যদি আরো যারা মানে এন্টারপ্রেনার আছেন, সো দে ক্যান অ্যাপ্লাই ফর দ্যাট, এবং সেটা পুরো অ্যানালাইসিস হবে সুইজারল্যান্ড থেকে ইউরোপিয়ান ইউনিয়নের ইসে। তো এছাড়াও আমাদের দেশে আপনার যেই মানে লোকাল লেভেলের যেই তরুণদের মধ্যে আমি মানে এই উদ্যোক্তা উন্নয়নের ক্ষেত্রে তাদের যে স্পৃহাটা দেখেছি,
তো এটা খুবই একটা আশানুব্যঞ্জক আমাদের দেশের পক্ষে, কিন্তু ঢাকার বাইরের ছেলেদের মেয়েদের জন্য এগুলো একটু সমস্যা হয়ে যায়, এবং তারা বিভিন্ন কম্পিটিশনে অ্যারেঞ্জ করার মতো তাদের হয়তো মানে সময় থাকে না, সামর্থ্য থাকে না, ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটির ব্যাপার আছে। তো এই ক্ষেত্রে সরকার যদি আরো বেশ কিছু ইনিশিয়েটিভ নেয়, যদিও কিছু কাজ করতেছে তারা, তো আমি মনে করি যে এটা খুবই ভালো একটা উদ্যোগ। ধন্যবাদ জনাব রহমান। সরকারের দিক থেকে কি ধরনের সাপোর্ট আসলে পাওয়া যাচ্ছে, সেটা কি অ্যাভেলেবল কিনা, বা আপনাকে ব্যবসা করতে হলে যতগুলো সার্টিফিকেশন লাগে, যতগুলো ডকুমেন্ট লাগে, সেটাকে আপনি সহজে পাচ্ছেন কিনা? এটা এই ব্যাপারে আমরা বলতে চাই, মানে উদ্যোক্তার পক্ষ থেকে বলতে চাচ্ছি, সেটা হলো যে একটা ইন্ডাস্ট্রি করতেও 13-14টা সার্টিফিকেট লাগতেছে। তো এটা অন স্টপ সার্ভিস যেটা চালু করার কথা বলতেছে, এটা আসলে ইমপ্লিমেন্ট হওয়ার দরকার। কারণ একজন উদ্যোক্তা মানে সে কিন্তু সরকারের ক্লায়েন্ট, সে কিন্তু ব্যবসা করার পরে সরকারকে রেভিনিউ দিবে, তো আমি তাকে সাপোর্ট দিব না কেন? তো এই বিষয়গুলো জানতো, ডকুমেন্টগুলো খুব ইজিলি সে পায়। হ্যাঁ, আমি জাজমেন্ট করব, হ্যাঁ, তারপরে তার বিদ্যুতের লাইন দরকার, সেটা যেন তার জন্য তাকে যেন 2 দিন এই সময় নষ্ট না করতে হয়। হ্যাঁ, এটা ব্যাংকের সে লোন নিতে যাবে, তার অনেকগুলো ডকুমেন্ট সেখানে অ্যারেঞ্জমেন্ট থাকতে হবে। তো সেই বিষয়গুলো যদি সহজ হয়, তাহলে তার কি হলো, তার একটা সময় যদি বাঁচে, তার ইনভেস্টমেন্টও কিন্তু বাঁচতেছে। কেন, সে কিন্তু একটা রেন্ট দিচ্ছে একটা হাউসকে, তার অফিস রেন্ট হইতে পারে, ফ্যাক্টরি রেন্ট হইতে পারে। এখানে যদি সে 2টা মাস সে শেষ করে ফেলে, তাহলে তার কিছু ফিক্সড কস্ট কিন্তু বেশি চলে যাচ্ছে। তো একজন স্টার্টারের জন্য এটা খুব ইম্পর্টেন্ট যে তার ক্যাপিটাল যেন লস না করে। ধন্যবাদ জনাব শামস, আপনার কাছে জানতে চাচ্ছি আমাদের সাকসেস স্টোরি কেমন, সাফল্যের গল্প কেমন? আমরা প্রায় শুনছি করছেন, কিন্তু রেটটা কেমন, সাকসেস রেটটা কেমন? সাফল্য বেশ আশানুব্যঞ্জক কম্পেয়ার টু মানে আদার কান্ট্রিজ, বাট এটা আপ টু দ্য মার্ক বলা যাবে না। কারণ এখনো আমাদের অনেক কাজ বাকি রয়েছে, যেমন এখনো এসিবি নিয়ে খুব বেশি রিসার্চ এখনো কিন্তু মানে হয়নি আর কি। হ্যাঁ, এবং এটা কিন্তু একাডেমিক্যালি খুব ফিউ বিশ্ববিদ্যালয়গুলো এটা নিয়ে কাজ করতেছেন। হ্যাঁ, অটোমেশন সেন্টার ফর ইনোভেশন, ব্রাক ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং ঢাকা ইউনিভার্সিটি রিসেন্টলি একটা প্রজেক্ট খুলেছেন। বাট এটা কিন্তু একটা সেপারেট একাডেমিক পার্সপেক্টিভ হিসেবে করতে হবে, যে ডিপার্টমেন্ট অফ এন্টারপ্রেনারশিপ, যে এবং এইভাবে করতে পারলে আমার মনে হয় যে জিনিসটা আরো এই হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব কাজী সাজিদুর রহমান এবং জনাব সৈয়দ রেবেল শামস। ভবিষ্যতে নিশ্চয়ই আপনার সাথে আমরা আবার কথা বলবো। আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতো ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।